11টা ক্লাস করেছিলেন ওপেনিং ক্লাস, হিন্দি ক্লাস এখানে সব জায়গায় ঢুকতে দেয় না, ঢুকতে দিচ্ছেন না কাকু, দেখলেন তো। আচ্ছা আপনি তো এনার মধ্যে ক্লাসটা বসান না, এখন ওই বিল্ডিংয়ে বসেন বিল্ডিংয়ে। এটা কি বললেন? এইদিকে হচ্ছে আমাদের শান্তিনিকেতন লাইব্রেরিটা সবার জন্য, যারা মাস্টারমশাই বলছেন তাদের জন্য এলাকা। এইদিকে হচ্ছেন আমাদের শান্তিনিকেতন সেন্ট্রাল অফিস। আচ্ছা এইদিকে হচ্ছেন ঢোকাই বন্ধ করে দিয়েছে। এই বাড়িটার মধ্যে বসবাস এই বাড়িটা? হ্যাঁ, এখন এই বাড়িটার নাম দিচ্ছেন সর্বসাধারণের ধারণা আছে তিন পাহাড় অর্থাৎ তিনটি নুড়ির ধাপ দিয়ে করা হয়েছে এই পাহাড়, যার মধ্যে রয়েছে একটি প্রাচীন বটগাছ। এই গাছটি রোপণ করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এই গাছটি যখন বড় হয় তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনটি নুড়ি দিয়ে গাছটিকে সুন্দরভাবে বাঁধিয়ে তোলেন এবং এই গাছের তলায় বসেই কুমোরপাড়ার গরুগাড়ি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই বলছে স্থানীয় লোকেরা, বলছে ধারণাটা সম্পূর্ণ ভুল। বিশ্বভারতীর পথপ্রদর্শকরা জানাচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা যখন বাড়ি তৈরি করেন যার নাম শান্তিনিকেতন, তখন তিনি তার পুকুর নাম দিয়ে এখানে একটি পুকুর খনন করেন, জলাশয় ভরাট করে এখানে একটি বটগাছ স্থাপন করা হয় এবং এইটির নামই তিন পাহাড়। সহজ পাঠের মলাটের উপরে এই বটগাছের ছবি পাওয়া যায়। স্থানীয় বাসিন্দারা আরও জানান কুমোরপাড়ার গরুগাড়ি কবিতাটি বাংলাদেশে লেখা একটি কবিতা। তবে সব মিলিয়ে যদি বোলপুর শান্তিনিকেতন আসেন সঠিক তথ্য নিয়ে যেতে বাইরে দেবে। তেজেশ চন্দ্র সেন নামক এক বৃক্ষপ্রেমী অনন্য সুন্দর গোলাকৃতি এক মাটির বাড়ি নির্মাণ করেন। একটি তাল গাছকে কেন্দ্র করে তিনি অপূর্ব পরিকল্পনায় এই বাড়িটি নির্মাণ করেন। তাল গাছের পাতাগুলো ধ্বজার মতো করে বাড়িটির উপর শোভিত বলে এর নাম তালধ্বজ। এই তালধ্বজকে নিয়ে কবির লেখা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে এই কবিতাটি আমরা সবাই জানি। রবীন্দ্রনাথ তার এই বন্ধুটির নাম রেখেছিলেন তরু বিরাজি। প্রকৃতির ওপর তার অসংখ্য লেখার সাক্ষী এই তালধ্বজ বাড়িটি। রবীন্দ্র ভবন সাধারণত মঙ্গলবার থেকে রবিবার সকাল 10টা থেকে 1টা এবং বিকেল 2টো থেকে 5টা অবধি খোলা থাকে, সোমবার বন্ধ। কবির মৃত্যুর ঠিক 1 বছর পর 1942 সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত রবীন্দ্র ভবন বিশ্বভারতীর একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রকৃতপক্ষে এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রবিন্দু। এই ভবনে ঠাকুরের পাণ্ডুলিপি, চিঠিপত্র, চিত্রকর্ম এবং স্কেচের একটি বড় অংশ রয়েছে। কবির ব্যক্তিগত গ্রন্থাগারটি এখানে অবস্থিত এবং তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র, তার কণ্ঠস্বর, রেকর্ডিং এবং বিভিন্ন সময় ও স্থানে তোলা হাজার হাজার ছবি এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত অসংখ্য উপহার, সম্মান এবং ভাষণ ভবনের সংরক্ষণাগারকে সমৃদ্ধ করেছে। এই গ্রন্থাগারে 40,000-এরও বেশি বই এবং হাজারের ওপরে আলোকচিত্র আছে।
1933 সালের হ্যাম্বার গাড়িটির এটি একমাত্র মডেল যা বিশ্বকবির নামে নিবন্ধিত হয়েছিল। গাড়িটির অভ্যন্তরভাগ শীতল পাটি বা শীতল মাদুর দিয়ে সজ্জিত করা হয়েছিল। বর্তমানে শান্তিনিকেতন জাদুঘরে সংরক্ষিত এই গাড়িতে মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু এবং জগদীশচন্দ্র বসুর মতো প্রবাদপ্রতিম ব্যক্তিত্বরা চড়েছিলেন। 1941 সালের 25শে জুলাই শান্তিনিকেতন থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সেডান গাড়িটি শেষবারের মতো রবীন্দ্রনাথ ঠাকুরকে বহন করেছিল। এটি ঢাকা আছে, এটা শ্যামলী, মানে মাটির বাড়ি। এই মিউজিয়ামে রবীন্দ্রনাথ ঠাকুরের বসবাসের 5টি বাড়ি, যা উদয়না, কোণার্ক, শ্যামলী, পুনশ্চা, উদীচী নামে পরিচিত এবং সম্মিলিতভাবে উত্তরায়ণ কমপ্লেক্স নামে পরিচিত, যা হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। একটা ব্যাপার আমরা বুঝতে পারলাম না, আমাদের ড্রাইভার দাদা কঙ্কালীতলা যাওয়ার আগে আবার পরে দুবার কেন বিশ্বভারতীতে নিয়ে এলো? একবারে যদি দেখাতে কেন করলো না, ওটা বুঝতে পারলাম না ঠিক। যাই হোক, এবারে আমাদের পরবর্তী গন্তব্য সৃজনী শিল্পগ্রাম। এই সৃজনী শিল্পগ্রাম ভারত সরকার কর্তৃক প্রতিষ্ঠিত পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্য, যেমন আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এবং ইউনিয়ন টেরিটরি অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডের গ্রামীণ শিল্পকলা এবং এদের সাংস্কৃতিক ভাবধারার একটি সমন্বয় গ্রাম বলতে পারেন। এই সাংস্কৃতিক কমপ্লেক্সের মূল লক্ষ্য হল পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের শিল্পকলার প্রচার এবং সংরক্ষণ করা। প্রবেশের সময় সকাল 9:30 থেকে 5টা অবধি। টিকিটের মূল্য 20 টাকা পার হেড। ভেতরে যদি ভিডিও ক্যামেরাতে স্টিল এবং ভিডিওগ্রাফি করতে চান তাহলে যথাক্রমে 500 টাকা এবং 2000 টাকা লাগবে। মোবাইলে যা ইচ্ছা, মানে স্টিল ভিডিও যা ইচ্ছে করতে পারেন, কোনো এক্সট্রা লাগবে না, এটা কিন্তু মাথায় রাখবেন। ভারতের আদিবাসী সম্প্রদায় এবং স্বাধীনতা সংগ্রামীদের অগ্রভাগের স্মরণীয় নেতাদের যেমন তিলক মাঝি, রানী গাই দিন্দিয়া, বিরসা মুন্ডা, লক্ষ্মণ নায়ক, সিধু কানু প্রভৃতিদের স্ট্যাচু এখানে উজ্জ্বলভাবে বিদ্যমান। ঠিক আছে, আর এই ঘুরতে যাওয়ার পরেই সারা পায়ে প্যান্টে কাদাতে কাদা, কি বলবো বলবো। 26 বিঘা পরিধির শিল্পগ্রামটিতে প্রবেশ করতেই আপনারা অনুভব করতে পারবেন গ্রামীণ সৌন্দর্য, সংস্কৃতি, প্রাকৃতিক পরিবেশ এবং নানান ধরনের স্থাপত্য কি চমৎকারভাবে একসাথে বিরাজমান। এখানে পূর্ববর্ণিত রাজ্যগুলির শিল্পকর্ম, যেগুলি অনিবার্য কারণবশত আমরা দেখতে পারলাম না, সেগুলিও আপনারা ঘুরে দেখার চেষ্টা করবেন। তাহলে বুঝতে পারবেন কত সুন্দর হস্তশিল্পের সম্মান নিয়ে হাজির এই শিল্পগ্রাম। এখানে বোলপুরের প্রাচীন সংস্কৃতি, বাউল সঙ্গীত সুন্দরভাবে পারস্পরিক সম্পর্ক বজায় রেখে চলেছে, যে বুঝতেই পারা যায় না যে শিল্পগ্রামটি কৃত্রিম উপায়ে তৈরি। আমরা এখান থেকে 2টি টি শার্ট কিনলাম, দাম পড়লো 150 টাকা প্রত্যেকটা, এবং কিছু উপহার সামগ্রীও কিনলাম। এখানে হস্তশিল্পের যে বিপণন বা দোকানগুলি গড়ে উঠেছে, সেখান থেকে টাকা ইনকাম করা তো একটা অবশ্যই মেইন ব্যাপার, কিন্তু এর সাথে সাথেই এই সমস্ত হস্তশিল্পীদের কারুকাজ কিন্তু দেখার মতো।
এনাদের ব্যবহার অত্যন্ত সুন্দর, অত্যন্ত ভালো। আর একটা কথা, অনলাইন পেমেন্টের কিন্তু এখানে খুব সুবিধা আছে। ওই যে কারণটা যেটা কেন আমরা যেতে পারলাম, তার কারণটা হলো পার প্যান্ট এমন বাজেভাবে কাদা লেগে গেছিলো যে পুরো জায়গাটা কভার করতে পারলাম, যেতেই পারলাম না। এখানেও যথারীতি বোলপুরের প্রাচীন আদিবাসী সংস্কৃতির নৃত্য পরিবেশন উপভোগ করলাম। অসাধারণ, অসাধারণ লাগলো। তবে বন্ধুরা, এখানে শীতকালে এলেই সব থেকে ভালো হয়। আর যা গরম, আমি মানে কি বলবার, অগস্ট মাসে গরমে প্রাণ পায় উষ্ঠাগত, প্রচণ্ড গরম লাগছিল। বাইরে বেরিয়ে আমরা এই জন্য আম পোড়া একটু শরবত খেলাম। শরবতের দাম দিল 30 টাকা পার গ্লাস। এরপর 10 মিনিটের দূরত্বে আমরা চললাম সুরুল জমিদার বাড়ির দিকে। সুরুল বীরভূমের একটি গ্রাম। এই সুরুল জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ভারতচন্দ্র সরকার। পরে শ্রীনিবাস সরকার এই জমিদার বাড়িটিকে সমৃদ্ধশালী করেন। 5 খিলানের ঠাকুর দালান, থামযুক্ত নাট মন্দির মনে করিয়ে দেয় এর সাবেকি ঐতিহ্য। এই পরিবারের মূল আয় ছিল নীল চাষ থেকে। পরে 1782 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে একসাথে জাহাজের পালের ব্যবসা শুরু করে। ওনাদের জিন্সেরও বিজনেস ছিলেন, জাহাজের পালে ওই জিন্সের কাপড়ও ওনারা ওই বিজনেসও করতেন। কবিগুরু এই বাড়িতে বসে অনেক কবিতা এবং গান লিখেছিলেন। এই বাড়িটিতে অনেক সিনেমা, মানে বাংলা সিনেমা এবং অনেক বাংলা সিরিয়ালেরও শুটিং হয়েছিল। বাড়িটার পেছন দিকে এখন বর্তমান প্রজন্মের বাস। জমিদার বাড়ি থেকে বেরিয়েই সামনে নাট মন্দির। দুর্গাপূজার সময় কুলদেবতা নারায়ণ মন্দির থেকে বেরিয়ে সামিল হন এই নাট মন্দিরে। নাট মন্দির সংলগ্ন টেরাকোটা মন্দিরটিও দেখার মতো। মন্দিরের গেট বন্ধ থাকায় আমরা ভেতরে যেতে পারিনি। 1923 সালের গোড়ার দিকে স্বাধীনতা সংগ্রামী সুসেন মুখোপাধ্যায় এই অমর কুটিরটি প্রতিষ্ঠা করেছিলেন। 1932 সালে স্বাধীনতা সংগ্রামীদের থাকার জন্য ব্রিটিশ সরকার এই সংগঠনটি বন্ধ করে দেয়। পরে আবার এটি চালু হয়। মূলত গ্রামীণ হস্তশিল্পের জিনিসপত্র যেমন লেদারের ব্যাগ, বাটিকের পোশাক, কাঁথা স্টিচের শাড়ি ইত্যাদি এখানে পাওয়া যায়। এখানে একটি রেস্টুরেন্টও আছে। অসুবিধা এখানে একটা কি একটা লেখা আছে মনে হচ্ছে। ও, আশীর্বাদের ভঙ্গিতে নেই, 4টে আঙুল একদম সমান করে দিয়েছেন। ও 19-20 হতেন। হ্যাঁ, ঠিক কথা। এই কলকাতার টুরিস্ট বলেছেন, সে একটা শিল্পী রয়েছেন। 4টে আঙুল সমান করে দিয়েছে। হ্যাঁ, ঠিক কথা। এই একটা প্রবলেম। প্রকৃতি ভবন খোলবার সময় প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা। প্রবেশ মূল্য মাথাপিছু 40 টাকা। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফির জন্য আলাদা করে 40 টাকা দিতে হয়। প্রকৃতি তার অফুরন্ত প্রাকৃতিক রত্ন ভাণ্ডার থেকে এই আপামোর বিশ্ববাসীকে সবকিছু উজাড় করে ঢেলে দিয়েছে। যাদের দেখবার বা বোঝবার ক্ষমতা আছে তারা ঠিক রত্নটিকে বেছে নিতে পারেন। সুব্রত বসু এরকমই একজন জহুরি, যিনি তার সজাগ দৃষ্টি দিয়ে প্রকৃতি থেকে এই সমস্ত অমূল্য সব শিল্পকলা প্রাপ্ত করেছিলেন।
এই মিউজিয়ামটিতে যে সমস্ত শিল্পকলা দেখতে পাওয়া যায় তা সমস্তই শুদ্ধ প্রকৃতি থেকে নেওয়া এবং কৃত্রিমভাবে তৈরি করা এখানে কিন্তু কিচ্ছু নেই। জিপটুট, শুকনো কাঠ এবং ধাতব জিনিসপত্র দিয়ে মূলত এই মিউজিয়ামটি সজ্জিত। এই মিউজিয়ামটিতে 4টি গ্যালারি আছে। প্রতিটি গ্যালারিতে সমস্ত প্রাকৃতিক শিল্পকলাতে সমৃদ্ধ। মিউজিয়ামটির বাইরেও অনেক শিল্পকলা দেখতে পাওয়া যায়। গ্যালারির পেছন দিকে একটি খাবারের নন এসি ক্যান্টিনও আছে। ওখান থেকে চাইলে আপনারা আরও বন্দোবস্ত করতে পারেন। শান্তিনিকেতনের বিশ্বভারতীর পরে এই খোয়াই হাট বা সোনাঝুরি হাট মনে হয় সবচেয়ে জনপ্রিয় জায়গা। শুধুমাত্র সোনাঝুরি হাট দেখে অনেক এমন মানুষ আছেন যারা দিনের দিন কলকাতায় ফিরে আসেন। এই সোনাঝুরি হাট মূলত 2টি ভাগে বিভক্ত। মূল হাটটি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে, সকাল 10টা বা 11টা থেকে সূর্যাস্ত পর্যন্ত। আরেকটি শুধু শনি এবং রোববার খোলা থাকে, ওটা একটু ছোট টাইপের। আছে খোয়াই মেলার প্রধান আকর্ষণ হলো হাতে তৈরি পণ্য সরবরাহকারী বাজার। স্থানীয় কারিগরদের তৈরি জামা কাপড়, ব্যাগ, জুতো, খেলনা, গহনা, কাঁথা, ব্লাউজ এবং শিল্পে ক্রয় বিক্রয় এখানে হয়। সোনাঝুরি হাট শুধুমাত্র একটি বাজার নয়, এটি একটি সাংস্কৃতিক স্থানও বটে। বন্ধুরা, অ্যাকচুয়ালি প্রচণ্ড গরম থাকার দরুন আমি বিশেষ ভিডিও করতে পারিনি, একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তাই কিছু কেনাকাটি করে আমরা এবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটা কথা বলে দিই, সত্যি মানে শীতকালে এলে এখানে ভালো হয়, গরমকালটা অসহ্য। যেখানে আপনাদেরকে টোটোতে যেখানে নামালাম ওই অবধি জল একদম এতটা। মন্দির তো মনে হয় একটু খালি বুঝা দিত হবে। আচ্ছা বন্ধুরা, একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেলটা টেরেসে উঠলাম আমি রাত্রেবেলা উঠলাম, আমি তার আগে উঠতে পারিনি ঘোরার জন্য। বেশ সুন্দর লাগলো কিন্তু বেশ। আর একটা কথা হলো, ওদের হোটেলে সুইমিং পুলও খোলার চেষ্টা হচ্ছে, মানে তৈরি হচ্ছে, এখনো পুরোপুরি হয়নি, তবে হচ্ছে। আমি ওখানে যেতে পারিনি। আর হোটেলটার পেছন দিকে কিন্তু ওদের খাবারের বন্দোবস্ত মানে ওই সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলে, আপনারা ওখানে বসেও খেতে পারেন। এই ইনফরমেশনটা এখন দিয়ে রাখলাম।
ভ্রমণের শেষ দিনে আমাদের ট্রেন শান্তিনিকেতন এক্সপ্রেসে বোলপুর স্টেশন থেকে ডিপার্চারের টাইম ছিল দুপুর 1:15 নাগাদ। প্রায় 1 মাস আগে টিকিট কেটেও আমাদের এসি কোচের সিট কিন্তু কনফার্ম হয়নি। শেষ পর্যন্ত লোকালে পার হেড 80 টাকা দিয়ে টিকিট কেটে কোনো রকমের সিট ম্যানেজ করে ওই গরমের মধ্যে রওনা দিলাম। বিকেল 4টে নাগাদ আমরা হাওড়া স্টেশনে পৌঁছালাম। লাঞ্চ যেহেতু কিছু করা হয়নি, সেই হিসাবে ফুড প্লাজাতে লাঞ্চ করে আমরা বাড়ির দিকে চললাম। আচ্ছা বন্ধুরা, আবার দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।